যেখানে যাও ভালো থেকো, সুখে না হোক দুঃখে আমায় ডেকো। যেখানে যাও ভালো থেকো। আন্দোলনে আমার যেটা বিস্ময়কর মনে হয়েছে সেটা আমার গ্রুপের মানে একজন শিল্পী, তিনি হচ্ছেন আসিফ আকবর। আসিফ আকবরকে দেখলাম যেদিন উনি বিদেশ থেকে এসে তারপরের দিনই তার ছেলেকে নিয়ে টেলিভিশনের সামনে ক্যামেরার সামনে বলতেছে, আমার ছেলে নর্থ সাউথে পড়ে, আমি আমার ছেলেকে তোমাদেরকে দিয়ে দিলাম, গুলি করো, আমার কোনো অসুবিধা নেই, গুলি করো। এই যে সাহস, এটা শিল্পীরা যে দেশের জন্য কি করতে পারে, এটা তো এই একটা কথায় আমার অসম্ভব ভালো লেগেছে। আমি স্যালিউট টু আসিফ আকবর। ৭৪ ইংরেজিতে রেডিওতে অডিশন দিই এবং ১৯৭৫-এর শেষের দিকে টেলিভিশনে অডিশন দিই এবং দুই জায়গায় পাশ করি এবং ক্রমান্বয়ে আমি আজকে থেকে ৩০-৪০ বছর হবে, তখন থেকেই আমি টেলিভিশন এবং বেতারের সর্বোচ্চ গ্রেডের আর্টিস্ট হিসেবে প্রোগ্রাম করে আসছি। আর ছবিতে গাওয়া শুরু করি ১৯৮১ সালে। আমার প্রথম গান ছিল, সুরকার ছিল শেখ সাদি খান, আর ছবিটার নাম ছিল প্রিন্সেস টিনা খান এবং আলমগীর কুমকুম সাহেব ছিল পরিচালক। তো ওই ছবি প্রায় ১০-১২টা পুরস্কার, জাতীয় পুরস্কার পেয়েছে। তো ওই ছবিতে আমি প্রথম গান করি ১৯৮১ সালে। শেখ সাদি খান ছিল সঙ্গীত পরিচালক। বিয়ে শাদির ব্যাপার সে তো আল্লাহরই হাতে। আমি, মিলু এবং আমার কো আর্টিস্ট যে দুইজন ছিল, দুজন মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একজন হচ্ছেন খালেদ হাসান মিলু, আরেকজন হচ্ছেন নার্গিস ছিল নাম, পুরো নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, উনিও মারা গেছেন। অডিও আমি প্রথম বের হয় আমার ১৯৮১ বা ৮২ সালের, একজ্যাক্ট মনে পড়ছে না কত সালে, তবে ৮১, ৮২ বা ৮২ শেষের দিকে এটা হবে। তো প্রথম যে অডিওটা ক্যাসেট, তখন ক্যাসেট ছিল, ক্যাসেট বেরিয়েছে, ওই ক্যাসেটটা আমি কি স্বপ্ন দেখছি না তো, তারপরে আমি রাত্রির মতো আপন করে তোমায় বুকে নিয়েছিলাম, তারপর আরেকটা গান আছে কান্না ভেজা দু চোখে আমার। এই ২-৩টা গান খুব জনপ্রিয়তা পেয়েছিল তখন। এটা এই গানগুলো আমার প্রথম অ্যালবামে ছিল, ক্যাসেট, অডিও ক্যাসেটে। এই যে যেখানে যাও ভালো থেকো, এটা গানটা একটা সাপ্তাহিক নাটকের নামটা তো মনে পড়ছে না, রিয়াজউদ্দিন বাদশা ছিল প্রযোজক, কক্সবাজারে শুটিং হয়েছিল, সাগর সেচা সাধ এটাই ছিল নাটকের নাম। তো ওটা ছিল আমাদের চট্টগ্রামেরই ছেলে সদরুল পাশা ছিল নায়ক এবং মিতা খান না মিতা রহমান, দুজনেই মারা গেছে, প্রডিউসারও মারা গেছে। তো ওখানে আমি অন্য একটি গান দিয়েছিলাম ওই নাটকের জন্য, আমার কাছে চাইছিল আমি অন্য একটি গান দিয়েছিলাম। তো যে ক্যামেরাম্যান ছিল আনোয়ার হোসেন বুলু, বাংলাদেশের একজন প্রখ্যাত ক্যামেরাম্যান, তো উনি এই যেখানে যাও গানটা ক্যাসেট থেকে আমি যেটা দিয়েছিলাম সেটা বাদ দিয়ে এটা যেখানে যাও এই নাটকে সেট করে এবং ওই নাটকের পর থেকেই গানটা জনপ্রিয়তা পেতে শুরু করে। এরপরে আবার আমি যখন জোনাকি জলে, জি আনসারি প্রডিউসার ছিল, জোনাকি জলে একটা সিরিজ নাটক ছিল, অনেক লম্বা সিরিজ, আমি 8টা কি 9টা সিরিজে অভিনয় করেছি। তো ওখানে এই গানটি আবার আমি অ্যাজ এ সিঙ্গার একটা পার্ট ছিল আমার ওখানে নাটকে। 8টা, অনেক লম্বা সিরিজ, 8টা সিরিজে আমি ছিলাম। তো তখনই এই গানটা যখন নাম দেখাতো, নাটকটা শুরু হতো, তখন ওই যেখানে যাও গানটা ডেলি বাজতো। তো ওই জন্যই গানটা জনপ্রিয়তা পেয়েছে। এই গানটা লিখেছেন চট্টগ্রামের গীতিকার, বাংলাদেশের গীতিকার ডক্টর গোলাম মোস্তফা, আর সুর করেছেন চট্টগ্রামেরই সুরকার বেতারের আবু তাহের চিশতি। আগে বিয়ের যে ভিডিও হতো, ওই বিয়ের ভিডিওতে যখন কন্যাকে নিয়ে বেরোয়, তখন আমার এই গানটা প্রায় গ্রামের দিকের প্রায় সব বিয়েতেই ভিডিওতে মাগো আমার মাথা ছুঁয়ে দোয়া করে দে, এই গানটা কিন্তু ভিডিওতে থাকতো ওইভাবে, এখনও আছে, এটা এখনও অনেক ভিডিওতে লাগায়, বিয়ের ভিডিওতে, বিশেষ করে কন্যা যখন বিদায় নেয় ওই জায়গাটাতে।
তো ওইভাবে ওই গানটা মানুষের কাছে পরিচিত হয়ে যায় আর কি। গত 15 বছর যে অত্যাচার সাধারণ মানুষের, এমনকি রিক্সাওয়ালা, শ্রমিক, কর্মজীবী মানুষ, তারপরে সমাজের উচ্চ মানসম্পন্ন মানুষ, জ্ঞানী গুণী মানুষ, সব সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই এই হাসিনা সরকারের একটা অপছন্দ হলেই তাকে বাদ। এখানে কোনো যুক্তি, কোনো লজিক, কোনো আইন কিছুই দেখে নেই। এটা আমার মতের বিরুদ্ধে করতেছে, ওকে বন্ধ করে দাও। এরকম আমার মতো শিল্পী না, ব্যবসায়ী, আইনজ্ঞ, তারপরে শিল্পী, সাংবাদিক, সাধারণ মানুষ, তো কয় হাজার মামলা আছে। এটা যদি আপনি পরিসংখ্যান পান কোনো দিন, তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ কষ্ট পেয়েছে গত 15 বছরে। এই টিভিতে 1975 ইংরেজিতে তালিকাভুক্ত হই। আমার মনে হয় 80-81 ভিতরেই আমি সর্বোচ্চ গ্রেডের শিল্পী হিসেবে আমাকে সম্মানিত করেছেন। ওইভাবে আমি প্রোগ্রাম করতেছিলাম। তো এই হঠাৎ করে এটা পরিবর্তন হওয়ার কারণ প্রথমে আমি বুঝতে পারিনি। রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও খুব বেশি সক্রিয় ছিলাম তা না। আমি দেখতাম শুধু কালচারাল সাইডটা যে দেখতাম। এটাতে বলতে গেলে যে বিএনপির যে জাসাস সাংস্কৃতিক যে অঙ্গ সংগঠন আছে, আমি সেটার সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম মহানগরের আমি প্রেসিডেন্ট ছিলাম 1 বছর। তারপরে কমিটি এটা ডিজলভ করছে এখন। তো এইটুকুতে আমাদের হিংসাত্মক কোনো রাজনীতির সাথে আমি কোনোদিন জড়িত ছিলাম না। তারপরও যেহেতু আমি একটা পোস্ট হোল্ড করছি, আমাকে ড্রপ করে দিছে বিটিভি থেকে, বিটিভি, সিটিভি, রেডিও, সব জায়গা থেকে। কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে আমাকে ব্ল্যাক লিস্টেড করছে, বুঝিও নাই প্রথমে। তো যখন বুঝতে পারলাম তখন আমি অন্য চ্যানেলগুলোতে প্রোগ্রাম করা শুরু করি। তো আর আমাদের তো বয়সও তো হয়েছে, এই জন্য খুব বেশি একটা এখন করি না, প্রোগ্রাম খুব কম করি। তবে এটা খুব কষ্টদায়ক আমার জন্য, যেরকম কষ্টদায়ক একজন নতুন শিল্পী যিনি প্রচারমুখী, নিজেকে প্রচার করার জন্য রেডি হয়েছে, তাকেও ব্যান করে দিয়েছে। বেবি নাজনীন, কনক চাপা, আসিফ আকবর এবং মুনির খান, আমি, এরকম আরও অনেক আছে লিস্ট, যারা এই মানে আওয়ামী লীগ করতো না। হ্যাঁ, ন্যান্সি প্রোগ্রাম করেছে অনেক দিন, পরের দিকে হয়তো ড্রপ হয়েছে। যারা ভালো গান করে, মানুষের কাছে প্রতিষ্ঠিত, জনপ্রিয়তা আছে, এরকম শিল্পীগুলো যারাই বিএনপি বা অন্য কোনো দল করতো বা অন্য কোনো মতামত পোষণ করতো, তাদেরকে সরকার ব্ল্যাকলিস্ট করে দিছে। তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে তো এটা করার কোনো অধিকার কোনো সরকারের নাই। কারণ আমার তো অ্যাক্টিভিটিস কোনো ক্ষতিকারক কোনো অ্যাক্টিভিটিস ছিল না, সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, ব্যক্তিগত হোক, কোথাও কোনো আমার সেরকম ইয়ে নেই। তাহলে আমাদের মতো শিল্পীদেরকে কেন, শুধু শিল্পী না, সমাজের প্রত্যেক স্তরের মানুষগুলো যেগুলো দ্বিমত পোষণ করতো আওয়ামী লীগের সাথে, ওদেরকে ড্রপ করে দিছে, ওদেরকে ব্ল্যাকলিস্ট করে দিছে। আমরা যেটা নর্মালি জানি, একটা জাতির সংস্কৃতিটাই হচ্ছে তার পরিচয়। আমার যেমন পরিচয়, আমি একজন শিল্পী, একটা জাতির পরিচয় তার সাংস্কৃতিক কর্মকাণ্ড। তো আমাদের এখানে তো সাংস্কৃতিক কর্মকাণ্ড নাই। আপনি সিনেমা দেখেন, এই 15 বছরে, বলতে আমার খারাপ লাগতেছে, 15 বছরে আপনি ছবিগুলো দেখেন বাংলাদেশের, আমরা জীবনে দেখি নাই হাফ প্যান্ট পরে মেয়েরা অভিনয় করতে সিনেমাতে। আপনিও দেখেন নাই মনে হয়। তো এখন দেখেন প্রতিটা মেয়েকে প্রায় অর্ধ উলঙ্গ করে ছবিতে উপস্থাপন করতেছে। তো এটাতে নাটকেও সব জায়গায়। এর থেকে উত্তরণের পথ হচ্ছে, আমি যেটা অ্যাকসেপ্ট করতে পারবো, আমার সামাজিক অবস্থা, আমার দেশের সামাজিক অবস্থার যে পরিচয় আমাদের মধ্যে আছে, আমাদের বড় বা আমাদের ছোট যাদের মধ্যে যে পরিচিতিটা আছে, আমার ঘরে আমার মেয়ে যদি থাকে, সে তো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবে। আমাদের মেয়েরা দেখেন জিটিভি, সনি টিভি, এইসবগুলোই দেখে। আমাদের দেশের ভালো ভালো নাটক এগুলো দেখতেছে না কেন? ও চালু করাই দিছে ওটা। আমাদের চ্যানেল ওদের ওখানে চলে না, কিন্তু ওদের সব চ্যানেল আমাদের এখানে চলে। নতুন যারা আসছে, এরা আমাদের থেকে অনেক বেশি স্মার্ট টেকনিক্যালি, এবং মেধা
সব দিকেই ওরা আমাদের থেকে অনেক স্মার্ট। সঙ্গীতের ভবিষ্যৎ বলতে আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেভাবে উত্তর দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা আমার নেই, কিন্তু আমি সাধারণভাবে বুঝি আমাদের সঙ্গীত কিন্তু কম আগায় নেই। এই জেমস ইন্ডিয়াতে গিয়ে একক শো করতেছে, পৃথিবীর বাইরে আমিও অনেক দেশে আমি প্রোগ্রাম করেছি একা। আমি অনেক দেশ ভ্রমণ করছি, আমি ইউএসএ, কানাডা, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, তারপরে প্রায় 24-25টা দেশে আমি ভ্রমণ করি। সব দেশে প্রোগ্রাম করি নাই, কিন্তু অর্ধেকের মতো দেশে আমি প্রোগ্রাম করছি। মিডল ইস্টে এরকম অনেক জায়গায় প্রোগ্রাম করছি। করলে আমাদের যে চাহিদা যে দেখছি স্টেজে, আমাদের গান যদি ওরা পছন্দ না করে, ভালো না লাগে, তাহলে তো আমাকে বিদেশে নিতই না। তা আমার ডেফিনেটলি আমি মনে করি। তবে এখনকার যারা ছেলে মেয়েরা আছে, যেমন আমরা যদি প্রোগ্রাম করি একটা তবলা বাদক, একটা কিবোর্ড প্লেয়ার একদম মিনিমাম লাগে, কিন্তু এখনকার ছেলে মেয়েরা সেটা না। এখনকার ছেলে মেয়েরা ট্র্যাক বানাইয়া নিজের মোবাইলে নিয়ে ওই মিউজিক ট্র্যাকের উপরে গাইতেছে। আমাদের এই অভিজ্ঞতা ছিল না। আপনি যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন, আমাদের এই বিভাজনটা কিন্তু আমাদের দেশে শুরু হয়নি, এটা শুরু করাইছে আমাদের এখানে। তো কে বা কারা করতেছে বা কাদের সংস্কৃতি আমাদের উপরে ভর করতেছে, এটা তো আপনিও বুঝেন। তো এইভাবেই, যেমন এই যে টেলিভিশনের কথা বললাম, টেলিভিশনের মাধ্যমে একটা পরিবর্তন আনতে আমাদের টেলিভিশন কম চলতেছে, ওদের টেলিভিশন আমাদের দেশে বেশি চলতেছে, কিন্তু ওরা আমাদের টেলিভিশন নেয় নেই। তো এই যে ডিফারেন্স, এটা কিন্তু সেখান থেকেই শুরু হয়। এবং তার সাথে যোগ হয়েছে যে 15 বছরের যে সরকার, ওনারাও আপ্রাণ চেষ্টা করে নিজেদের দলে ভাগ করার জন্য, টোটালি দেশটাকে ভাগ করার জন্য একটা রাজাকার গ্রুপ আর একটা চেতনার গ্রুপ। এই ভাগটা তো বিদেশিরা এসে করে নাই। বিদেশিদের এখানে ইন্ধন থাকতে পারে, কিন্তু বিদেশিরা করে নাই। আপনি খেয়াল করেন, যেদিন শেখ হাসিনা চলে যায়, তারপর দিন জয় বক্তৃতায় সাক্ষাৎকারে বলতেছে যে খালেদা জিয়াকে বন্দি রেখে আমরা ভুল করেছি, এবং খালেদা জিয়া বিএনপির সাথে অতীতের সব কিছু ভুলে গিয়ে আমরা একসাথে আন্দোলন করব। এটা একটা বীজ, ছোট একটা বীজ লাগাই দিয়েছে, এটা আস্তে আস্তে দানা বাঁধবে। এইভাবেই আমাদের পরিবর্তনটা আসছে দেশে। আমাদের দেশের লোকজন এই বিভাজন করে নাই। ভাগ করে আপনি যেই দলে গেছেন সেও ফাইনালে গেল, আরেক দল যেটা সেও ফাইনালে গেল, তার মানে দুটোটা সমান সমান আছে। এখন যাকে ভাগ করে চেতনা গ্রুপ বানিয়েছে উনি ফাইনালে উঠে গেছে, আর যাদেরকে চেতনার গ্রুপের বাইরে রাখছে, রাজাকার গ্রুপ বা অন্য গ্রুপ বলে আলাদা করে রাখছে, তাদেরকে খেলা দেখতেও আসতে দেয় না। এটাই হচ্ছে সিস্টেম। হাজার চেতনা গ্রুপ, রাজাকার গ্রুপ 2 ভাগ করছে। এটা যদি আরও ভাগ হয়ে যায় তাহলে আন্দোলনটা কমে আসবে। কিন্তু ছাত্রদের যে ইউনিটি, ওরা উইদিন 5 মিনিটস একটা মেসেজ দিয়ে পুরা লক্ষ লক্ষ মানুষ ছাত্রছাত্রী জড়ো করছে না ঢাকা চিটাগংয়ে, সব প্রত্যেক ডিস্ট্রিক্টে করছে মেসেজ। কিন্তু তাহলে একদিন আগে এতগুলো লক্ষ লক্ষ লোককে কীভাবে মেসেজ কমিউনিকেট করছে? থ্রো ইন্টারনেট বা থ্রো মেসেজ। এই যে কাজ করার যে যোগ্যতা, এটা আমাদের থেকে বর্তমান ছেলেমেয়েরা যারা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া অনেক বেশি। নজরুল সাহেব একটা কথা বলছেন যে এরা যখন বার্গেনিং পয়েন্টে গেছে, তখন দেখা যাচ্ছে এমনভাবে বার্গেন করতেছে, এমন পয়েন্টগুলো বলতেছে, আসিফ নজরুল নিজে বলতেছে, আমিও অবাক হয়ে গেছি একজন স্টুডেন্ট এত ম্যাচিউরড কীভাবে দাবি দাওয়ারগুলো, কথাগুলো আলোচনা করতে পারে। তাহলে আপনি বুঝেন তাহলে এদের স্থানটা কোথায়। আমাদের দেশ যা আগাচ্ছে না তা না, ওদের এই দীর্ঘদিন ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং শুধু ক্ষোভ না, ওদের মধ্যে এই দুর্নীতি এবং অপশাসনের যে চল ছিল আমাদের দেশে, এটা এত মারাত্মক হয়েছে। আমি হয়তো সাফার করছি, আমার ছেলে জানে না, আমার চাচা সাফার করতেছে, কিন্তু আমার চাচিরা জানে না। সবাই নীরবে সহ্য করছে, এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা কোথাও বলতে পারে নাই। তো এই যে ছাত্ররা দেখালো, মানে যে আবু সাইদ না কে জানি একজন মারা গেল, বুক পেতে দিছে, এই সাহস তো পৃথিবীর আর কোথায় আছে আমি জানি না, এই বাঙালির মধ্যেই আছে। জাতীয়তাবাদী জিয়া রহমান সাহেব যেটা চাইছিলেন যে বাংলাদেশে যারা থাকবে, বাংলাদেশে জন্মগ্রহণকারী, বাংলাদেশে থাকা অবস্থানকারী, এরাই বাংলাদেশি।
এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাগ নাই, সবার সমান অধিকার। কিন্তু এই চেতনা সরকার আপনাকে ডিভাইড করে দিছে, তুমি বুদ্ধ, তুমি হিন্দু, তুমি চাকমা, ডিভিশন করে আলাদা আলাদা কাজ করছে। তো যা এই জিনিসটা তো জিয়া রহমানের শুরু থেকেই, এটা জাতীয়তাবাদ যে পলিসিটা তো উনি শুরু থেকেই করেছেন। তো ওটা ধ্বংস করার মধ্য দিয়ে তো শেখ হাসিনার চেতনা গ্রুপ স্ট্রং হয়ে গেছে। তো ধ্বংস করলেও যে ধ্বংস হয় না, এটা এই ছাত্রদের এই আন্দোলন, এটা তারই প্রমাণ। ছাত্ররা তো এর আগে কোনোদিন রাস্তায় নামে নাই, কোনো সহিংস কোনো আন্দোলন করে নাই, তাহলে লক্ষ লক্ষ ছাত্র আসলো কী করে? ওই যে চেতনাকে ঠেকাতে প্রতিটা প্রতিষ্ঠানই ধ্বংস করেছে এই সরকার, এই চেতনা সরকার। যেমন বিজিএমিতে লাস্ট যে ইলেকশন হলো, মান্নান কোচি যিনি, উনি আওয়ামী লীগের একজন কর্মী, হ্যাঁ আওয়ামী লীগের একজন কর্মী, এবং উনি অনেকটা জোর জবরদস্তি নিচে বলা যায় ভোটের কেন্দ্রে। এর আগের বারের ভোটেও একই রকম করছে। ভোট কেন্দ্রে যেখানে বাইরে কত সব ঠিক, ভোট কেন্দ্রে গেলে ওখানে আপনার থেকে কার্ড নিয়ে ওরা ভোট দিয়ে দিচ্ছে, তারপরে আপনার লোককে ঢুকতে দিচ্ছে না। তো এই ধরনের সব জায়গায় হয়েছে, এমনকি এলাকার ছোটোখাটো ক্লাবেও হয়েছে। নির্বাচন হলেই চেতনা গ্রুপ একটা দাঁড়াবে, ওদেরকে জোর জবরদস্তি দিতে হবে, সেটা হয়েছে, করেছে সব জায়গায় হাসপাতাল, তারপরে সরকারি প্রতিষ্ঠানে যেখানে যেখানে পাবলিক করে পরিচালনা করে, ইলেক্টেড হয়, সেখানে সব চেতনা মার্কা। এগুলোর থেকে বের না হলে কোনো দিনও দেশ আগাবে না। আমি চেতনা বাইর করে যদি ডবল চেতনা করি, তাহলে লাভ তো হবে না আমার। এই যে ছাত্ররা প্রাণ দিল এতগুলো, প্রায় আমি যতটুকু আমার নলেজে যতটুকু আছে, প্রায় 1000-এর উপরে হবে স্টুডেন্ট বা জনসাধারণ মারা গেছে। এই 1000টা পরিবারের কষ্ট কি এটা কেউ চিন্তা করবে? চেতনারা তো চিন্তাই করবে না। আর হাদিসে আছে, আল্লাহ বলেছেন যে আল্লাহ ছেড়ে দেন না। এটা অহংকার আল্লাহ কোনোদিন পছন্দ করে না। শেখ হাসিনার যে অহংকার, সে আওয়ামী লীগের যে অহংকার দেখিয়েছে এই গত 15 বছর ধরে, এই অহংকারের মানুষ না নামলেও আল্লাহর গজব অটোমেটিক নাজিল হয়েছে। আন্দোলনে আমার যেটা বিস্ময়কর মনে হয়েছে, সেটা আমার গ্রুপের মানে একজন শিল্পী, তিনি হচ্ছেন আসিফ আকবর। আসিফ আকবরকে দেখলাম যেদিন উনি বিদেশ থেকে এসে তারপরের দিনই তার ছেলেকে নিয়ে টেলিভিশনের সামনে, ক্যামেরার সামনে বলতেছে, আমার ছেলে নর্থ সাউথে পড়ে, আমি আমার ছেলেকে তোমাদেরকে দিয়ে দিলাম, গুলি করো, আমার কোনো অসুবিধা নেই, গুলি করো। এই যে সাহস, এটা শিল্পীরা যে দেশের জন্য কি করতে পারে, এটা তো এই একটা কথায় আমার অসম্ভব ভালো লেগেছে। আমি স্যালিউট টু আসিফ আকবর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটা যে নিউজ পড়তো, আপনারা শুনছেন কি না জানি না, আমাদের 52-র আন্দোলন কি, এখন যদি জিজ্ঞেস করেন এখনকার ছেলেদেরকে, প্রথমে বলবে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এটাই হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশনের একটা জায়গা, সেটা গান এবং শিল্পীদের সৃষ্টি করা। তারপরে আপনার এই যে কারারই লৌহ কপট, নজরুল ইসলামের যে গান থেকেই কিন্তু আস্তে আস্তে মোটিভেট হচ্ছে মানুষজন। তারপরে যে ইদানিং একটা গান করছে ইতুন বাবুর করা, স্যালিউট টু ইতুন বাবুর লেখা এবং সুর করা, এই যে দেশটা নাকি তোর বাপের নাকি করছো চলা কলা, এই যে গানটা এই আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় গান। তার মানে এই গানটা যিনি গেয়েছেন তাকেও আমি ধন্যবাদ দিই। এই গান যে মানুষের, শিল্পীরা যে আন্দোলনের গোড়ায় থাকে, এটাই তার প্রমাণ। আমি যারা এইসব গানগুলো করেছেন, দেশের গানগুলো যারাই করেছেন, প্রত্যেকের কাছে আমি একজন শিল্পী হিসেবে কৃতজ্ঞতা জানাই যে দেশ গঠনে আমাদের ভূমিকা, শিল্পীদের ভূমিকা, কালচারাল সাংস্কৃতিক জগতের ভূমিকা, এটা প্রশংসার দাবিদার। আমি সবাইকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। যেখানে যাও
ভালো থেকো, সুখে না হোক দুঃখে আমায় ডেকো, যেখানে যাও ভালো থেকো। এটা আমার নিজেরই গাওয়া গান। আর আরেকটা গান, ছবিতে একটা গান বেশি জনপ্রিয়তা পেয়েছে, সেটা হচ্ছে চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর, এই দুনিয়া ছাড়তে হবে এসেছে খবর আমার, এসেছে খবর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর।